অনেক ধন্যবাদ। শেষ দিনে আমরা যখন নির্বাচনী প্রচারণা করে ফিরছিলাম, সবার সাথে করছিলাম, তো ওইখানে কুনিপাড়ার যে মোড়টা, ওইখান থেকে জামাতের একটা গ্রুপ আমাদেরকে কটূক্তি করতে করতে আগায় আসছিল। তো এর মাঝখানে আমরা ভাবছিলাম ওরা পিছন থেকে চলে যাবে আর আসবে না। তো পুরোটা পর্যায়ে আমরা অনুসরণ করে আমরা পরবর্তীতে আমাদের আশেপাশে যে ভিডিওগুলো রেকর্ড করছিল গণমাধ্যমের ভাইরা, তাদের ভিডিও থেকে আমরা এগুলো পাইলাম যে ওরা তো ওখান থেকে আমাদের ফলো করতেছে। এরপরে হামলার পরে হঠাৎ করে লিফলেটগুলো তারা ফালায় দিয়ে ঠায় দাঁড়ায় আছে, সেগুলো ভিডিওর মধ্যে আছে, যে সেই ছেলেটা বলতেছে। তো এরা ডিম নিক্ষেপ করে আমাদেরকে থামাতে চায়। ঢাকা 12 আসনের নাগরিকরা অনেকে জানে, অনেকে জানে না। আমরা ওইভাবে ঘটা করে প্রচারও করিনি যে এটা নিয়ে অনেক লাফালাফি করতে হবে। আমরা তো আর নাসিরুদ্দিন পাটোয়ারি না যে ব্যান্ডেজের লাগায় শুয়ে থাকবো, সবাই দৃষ্টি আকর্ষণ করব। ভোটে না জিতলে বা কী হবে ভাই? রাজনীতি তো শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত করব না। জামাতের ভাইদের সাথেও আমাদের পথে চলতে হবে, বিএনপির ভাইদেরও প্রয়োজন। আর আওয়ামী লীগের যে আছে তারা কি আবার রাজনীতির বাইরে যাবে নাকি? তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে, থাকবে, সবাই থাকবে। যেগুলো বলতেছে না, অলরেডি রিকনসিলেশন শুরু হয়ে গেছে। সবচেয়ে খারাপ লাগছে ডক্টর ইউনূস বলছে আওয়ামী লীগ ক্ষমা চায়। আওয়ামী লীগের যেই নেতাগুলো কোনো হত্যা করেনি, খুন করেনি, ওই লোকগুলো যখন ক্ষমা চাবে, তার মানে কি তারা নিজেদেরকে নিজেরাই অপরাধী বানায় ফেলতেছে। একটা লোক খুন না করেও যদি ক্ষমা চায়, নিজেই নিজেই দোষী হয়ে যায়। তার মানে নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা চাইতে বলাটাই একটা জুলুম। তেমনি যে ব্যক্তি হত্যা করছে আওয়ামী লীগের, যেই লোকটা খুন করছে, তাই না? খুন করছে না, কিছু কিছু করছে, অস্বীকার করতে পারবে আওয়ামী লীগের ভাইয়েরা? ওই লোককে যদি আপনি এই একই কথা বলেন যে তুমি ক্ষমা চাইলে রিকনসিলেশন সম্ভব, এটাও একটা জুলুম। হত্যার কোনো রিকনসিলেশন হয় না। 71-এর যারা হত্যা খুন করছিল তাদের হত্যার যেমন রিকনসিলেশন হয় না, তেমনি যারা 24-এ হত্যা করছে তাদেরও রিকনসিলেশন সম্ভব না। কিন্তু যারা নির্দোষ তাদেরকে রিকনসিলেশনের প্রস্তাব দেওয়াটাই একটা হলো জুলুম। ধন্যবাদ সবাইকে। অনেক টাকার মালিক, ব্যক্তিগত জীবনে রাজনৈতিকভাবে ওই এলাকার মানুষ তাকে কখনো দেখেনি, কখনোই দেখেনি। সে অনেক টাকার মালিক। আমরা প্রিন্ট করি 7.5 টাকা, মানে হলো স্কোয়ার ফিটের কাপড় ব্যানারের ক্ষেত্রে, আর সে প্রিন্ট করে 25 টাকা স্কোয়ার ফিটের কাপড়। বিষয়টা বোঝেন, চকচক করে জল জল করে, যে মনে হয় একটা ফেরেশতার মতো লোক একটা দাঁড়াইছে। কিন্তু রাজনৈতিকভাবে ওই এলাকার মানুষ তাকে কখনো দেখেনি। আমরা জিজ্ঞাসা করি, দেখেনি, কখনো চেনেও না। এবং এখনও এই যে ক্যাম্পেইন চললো, লোকটা ভোটারদের কাছে যায়ও নি। বাট তাদের টাকা আছে, টাকা ছড়াচ্ছে, কর্মীদেরকে দিচ্ছে, টাকা দিচ্ছে, মানুষকে খাওয়াচ্ছে, হোটেলে নিয়ে ঢুকে দেয়, মজা করে খাওয়াচ্ছে, মানুষ মুহূর্তের মধ্যে ভুলে যাচ্ছে। মানুষ তো এই জায়গাতে তো এটা আছে। তবে ভোটারদের তো সবাই আর এরকম না। তো এটা এখন টাকা তো খেলছে, কি করবেন? মানুষ টাকা হাতে পেলে, একটা মানুষ ক্ষুধার্ত, সে তো মোহগ্রস্ত হয়ে যায়। একটা ক্ষুধার্ত মানুষকে টাকা দিলে তো এটা ঢাকা 12 আসনে আমাদের জন্য একটা ফ্যাক্টর। এখানেও টাকার খেলা প্রচুর ধুমায় চলতেছে। টাকা দিয়ে সব কিনে নেওয়ার চেষ্টা করতেছে। আর এই আসনটা তো জামাতের হেড অফিসও সে জায়গা থেকে। কিন্তু ঢাকা 12 আসনের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের। আমরা দেখেছি চলাফেরার পথে অনেক ভোটার আছে। তো এখানে খ্রিস্টান সম্প্রদায়ের লোকরা আছে, তারপরে হিন্দু ধর্মের লোকেরা আছে, তাদের একটা বড় অংশ আছে। তারপরে আওয়ামী লীগের যারা ভোটার, তারা আপনার হলো ভোট কেন্দ্রে না যাওয়ার কথাই বলেছিল, কিন্তু আপনার হলো তারা অনেকে আবার জানাচ্ছে যে ভাই শুধু আপনার জন্য যাব, এরকমও বলেছে। তো আবার বিএনপির যে ভোটাররা আছে, সেই ভোটারদের ক্ষেত্রে তারা আসলে কোদাল মার্কা যে দিয়েছে, কোদাল মার্কাকে তাদের আশেপাশে কখনো এই এলাকার মানুষরা এই নির্বাচনের আগে কখনো হ্যান্ডশেক করেনি। আমি জানি না কেউ জানতে পারবে কিনা করছে কিনা করেনি। ঠিক আছে, আরেকজন আছে নীরব ভাই আছে। নীরব ভাই তো ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করতেছে, তাকে তো বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়নি, দলের আদেশের বিরুদ্ধে গিয়ে তিনি নির্বাচন করছেন। এরকম একটা সামগ্রিক পরিস্থিতির মধ্যে আমি ওইখানে ছোট্ট একটা ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার ক্ষেত্রে কি হবে আমি জানি না। আমি তো গোল্লাও মারতে পারি, এটা আগেও বলছি। ঠিক আছে, গোল্লাও মারতে পারি, আবার অনেক ভালো কিছু হতে পারে। এটা উপরে আল্লাহর উপর ছেড়ে দিছি। আমাদের নির্বাচনটা, আমাদের রাজনীতিটা এই ফেব্রুয়ারি পর্যন্ত না, আমাদের অনেক লড়াই আছে। আমরা আওয়ামী লীগের সময়ে 2 হাত প্রসারিত করে লড়াই করেছি, বুক ভরা নিঃশ্বাস নিয়ে। তারপরে যতক্ষণ দম ছিল ততক্ষণ পর্যন্ত আমরা দৌড়াইছি, লড়াই করছি। ডক্টর ইউনূসের সময় যখন এসে দেখলাম যে আবার একইভাবে নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর জুলুম নিপীড়ন হয়, তখন আমরা কথা বলেছি। এমনকি হিম্মতের সাথে ডক্টর ইউনূস যে কর মওকুফ করেছে, নিজের কর নিজেই মওকুফ করছে, সেইটার বিষয়ে আমরা কথা বলেছি। যে ব্যক্তির করই মওকুফ হয় 666 কোটি টাকা, সেই ব্যক্তির সম্পদ নাকি আপনার হলো 1.5 কোটি, 2 না, কত কত কোটি টাকা দিচ্ছে? 15 কোটি টাকা না? হ্যাঁ, না 15 কোটি, 15.5 কোটি। তাহলে দেখেন কি রকম ধাপ্পাবাজ,
ডক্টর ইউনূসের সম্পদই হলো মানে 15.5 কোটি, সেই ব্যক্তির কর কেমনি 666 কোটি টাকা হয়। ঠিক আছে, এগুলো আমাদের এখানে অনেক সাদা হাতি আছে। এই সাদা হাতিগুলো তাদের সম্পদ লুকানোর জন্য ট্রাস্ট বানায়, ট্রাস্টটা বানায় দেয় সুন্দর করে, এবং সম্পদ থাকে ট্রাস্টের নামে, বুঝছেন? কিন্তু এই ট্রাস্টকে কোনোদিন বন্যা দুর্গত লোকের জন্য পাইবেন না, এই ট্রাস্টকে ঘূর্ণিঝড়ের মধ্যে পাবেন না, ভূমিকম্পে মানুষ মারা যাবে এই ট্রাস্টকে কখনো পাবেন না। কিন্তু বলছে এটা একটা ট্রাস্ট, ট্রাস্টি বোর্ড, সম্পদগুলো সব ট্রাস্টের নামে রেখে দিয়েছে, রাখলে কি হয়, ট্যাক্স দিতে হয় না। তো এই সাদা হাতিদের এই যে ট্যাক্স চুরি করার যে পদ্ধতি প্রকল্প, এটা শেখ হাসিনা আগে বুঝতে পারছিল, ধরছিল। বাংলা ট্রিবিউনে সম্ভবত একটা নিউজ হয়েছিল অনেক দিন আগে, যে তার কর ফাঁকির পরিমাণ 50,000 কোটি টাকার মতো। ওই অনেক আগের একটা নিউজ আছে, আমি খুঁজে দেখছিলাম এটা। তো এইগুলো আছে। তো এইগুলো তা এছাড়া এভাবে ফাঁকি না দিলে এত সম্পদের মালিক কিভাবে হলো ভাই? শুধুমাত্র হাঁস আর ছাগল মানে চাষ করে মহিলাদেরকে দিয়ে এত টাকা হয় নাকি বলেন? কিন্তু কোনো মেকানিজম আছে। বাস্তবে বিদেশ থেকে বিভিন্ন অনুদানের টাকা নিয়ে আসে, সেগুলো মানুষকে আবার ঋণ হিসেবে দিছে, আনছে দান, দিছে ঋণ। নর্মাল ব্যবসায়ীরা নেয় 10 টাকা%, সে নিচ্ছে 40 টাকা, 32 টাকা, 30 টাকা হারে। ঠিক আছে, একটা একটা সাধারণ ব্যবসায়ী লোন নেওয়ার ক্ষেত্রে খোঁজে যে ওই জায়গায় 11 টাকা, দেখো তো কোন জায়গায় 10 টাকায় পাওয়া যায়, খুঁজে খুঁজে সে 9.5 টাকায় খুঁজে পেলে সেখান থেকে ঋণ নেয়। কিন্তু সবচেয়ে গরিব মানুষগুলো যেখানে, যে হাঁস পালনের জন্য টাকা নেয়, ছাগল পালনের জন্য, তার কাছ থেকে ডক্টর ইউনূস মানে সুদ নিচ্ছে হলো 30%, 25%, 32%, 40% পর্যন্ত নিচ্ছে। তো এইভাবে একটা বিশাল বট বৃক্ষে রূপান্তরিত হয়েছে তার 3-0 তত্ত্বে। মানে তিনি অনেক বড় কিছু হয়ে গেছেন, কিন্তু জনগণ 3 শূন্য হয়ে আছে 3 জায়গায়। ঠিক আছে, ভালো থাকবেন।